গরমের রাতে ছাদে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। ছেলেও আমার পাশে এসে বসল। আকাশে অনেক তারা। সে বলল, মা দেখো কত সুন্দর তারা। আমিও তাকালাম। হঠাৎ সে আমার কাঁধে মাথা রেখে বলল, মা আমি কিছু বলবো। আমি বললাম, বল। সে বলল, তুমি কি জানো আমি রাতে ঘুমাতে পারি না। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার দিকে ফিরে তাকাল, কারণ আমি ভাবি তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে, বিয়ে দিয়ে দেবে কোনো মেয়ের সাথে। আমি বললাম, এসব কি ভাবছিস? সে আমার হাত ধরে বলল, মা আমি কোনো মেয়েকে বিয়ে করতে চাই না, আমি তোমাকেই চাই। আমি অবাক হয়ে বললাম, আমাকে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী হও, আমরা এই বাড়িতেই থাকব, এই আকাশের নিচেই আমাদের সংসার করব। তার কথায় আমার গলা শুকিয়ে গেল। তারাগুলো যেন আমার দিকেই তাকিয়েছিল। ছেলে, তুই কি বলছিস? বললাম কাপা গলায়। সে বলল, সত্যি কথা বলছি মা, আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর নারী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। সেদিনের কথা মনে পড়লেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। গত সপ্তাহের মঙ্গলবার রাত ছিল প্রচণ্ড গরম। ঢাকার এই দমবন্ধ করা আবহাওয়ায় একটু ঘুম আসছিল না। রাত 11:30টার দিকে ছাদে উঠলাম ঠান্ডা হাওয়া খেতে। রাহুলও তার পড়াশোনার বই নিয়ে ছাদে এসে বসল। মা, এই গরমে কিছুতেই মন বসছে না পড়ায়। রাহুল বলল, ঠিক আছে, একটু হাওয়া খেয়ে নে, তারপর আবার পড়তে বসবি। আমি তাকে সান্ত্বনা দিলাম। রাহুল তার বইগুলো একপাশে রেখে আমার পাশেই বসল। আকাশে অজস্র তারা জ্বলছিল। ঢাকার আলোর মাঝেও কিছু উজ্জ্বল তারা স্পষ্ট দেখা যাচ্ছিল। মা দেখো আকাশে কত সুন্দর তারা। রাহুল বলল, হ্যাঁ আসলেই খুব সুন্দর। আমি তাকিয়ে দেখলাম। হঠাৎ রাহুল আমার কাঁধে মাথা রেখে বলল, মা আমি তোমাকে কিছু বলবো। বলতো। আমি সাধারণভাবেই উত্তর দিলাম, তুমি কি জানো আমি রাতে ঘুমাতে পারি না। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? কি হয়েছে? রাহুল আমার দিকে ফিরে তাকাল। তার চোখে কেমন যেন একটা গভীর দুশ্চিন্তার ছায়া দেখলাম। কারণ আমি সবসময় ভাবি তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে, বিয়ে দিয়ে দেবে কোনো মেয়ের সাথে। আমি অবাক হয়ে বললাম, এসব কি ভাবছিস তুই? মা তো সবসময় ছেলের পাশে থাকে। রাহুল আমার হাত ধরে বলল, মা আমি সত্যি বলছি, আমি কোনো মেয়েকে বিয়ে করতে চাই না, আমি শুধু তোমাকেই চাই আমার জীবনে। এই কথাটা শুনে আমার মনে প্রথমে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল। কিন্তু তারপরই ভাবলাম, ছেলেটা হয়তো মায়ের প্রতি তার ভালোবাসার কথা বলছে। আমাকে মানে? আমি জিজ্ঞেস করলাম। রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী হও, আমরা এই বাড়িতেই থাকব, এই আকাশের নিচেই আমাদের সংসার করব। তার এই কথাগুলো শুনে আমার গলা শুকিয়ে গেল। তারাগুলো যেন আমার দিকেই তাকিয়েছিল আর আমার মনে হলো পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। ছেলে, তুই কি বলছিস? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। সত্যি কথা বলছি মা, আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর নারী। এই কথার পর আমি কিছুক্ষণ নীরব থেকে রাহুলের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে এমন একটা আকুতি দেখলাম যেটা আমাকে বিস্মিত করল। কিন্তু হঠাৎ তার পরের কথাগুলো শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। মা তুমি জানো না আমি কতদিন ধরে একটা রহস্যের মধ্যে আছি। আমার মনে হয় আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। কী রকম? আমি জিজ্ঞেস করলাম। রাতে আমি অদ্ভুত আওয়াজ শুনি। মনে হয় কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর তুমি জানো মা, গত সপ্তাহে আমি ছাদ থেকে একটা রহস্যময় লোক দেখেছি যে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। রাহুলের এই কথা শুনে আমার মনে একটু চিন্তা হল। তুই নিশ্চিত? হ্যাঁ মা। আর আরেকটা ব্যাপার, তুমি লক্ষ্য করেছ কি না জানি না, কিন্তু আমার মনে হয় কেউ আমাদের ফোনে কল করে কিছু না বলে ফোন কেটে দেয়া। এই কথা শুনে আমার মনে পড়ল, গত কয়েকদিন আসলেই এরকম কয়েকটা ফোন এসেছিল, কিন্তু আমি বিশেষ গুরুত্ব দেইনি। তুই ঠিক বলেছিস রাহুল,
আমার কাছেও এরকম ফোন এসেছে গু, আমি স্বীকার করলাম। রাহুল উঠে দাঁড়িয়ে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে নিচের দিকে তাকাল। মা, তুমি এখানে এসো গু। আমি তার কাছে গেলাম। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা দেখো, ওই রাস্তার মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গত 3 দিন ধরে আমি ওই গাড়িটা ওখানেই দেখছি গু। আমি নিচে তাকিয়ে দেখলাম, সত্যিই একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে কেউ আছে কি না তা বোঝা যাচ্ছিল না। এটা আমার নজরে আসেনি গিয়ে আমি বললাম, মা আমার মনে হয় কেউ আমাদের পর্যবেক্ষণ করছে। তুমি কি মনে করো না আমাদের এ ব্যাপারে কিছু করা উচিত? রাহুলের কথা শুনে আমার মনে একটা অস্বস্তি হল। তুই ঠিক বলেছিস। কাল তোর বাবার সাথে কথা বলে দেখি। এই কথা বলার পরপরই হঠাৎ আমাদের বাড়ির নিচে একটা আওয়াজ হল। মনে হলো যেন কেউ আমাদের গেটে ধাক্কা দিচ্ছে। শোনো, নিচে কি আওয়াজ হচ্ছে? আমি রাহুলকে বললাম। আমরা দুজনেই নীরব হয়ে কান পেতে শুনলাম। আবারও আওয়াজটা হল। এবার আরও জোরে। মা, কেউ আমাদের গেটে ধাক্কা দিচ্ছে। রাহুল ফিসফিস করে বলল। এত রাতে কে আসতে পারে? আমি চিন্তিত হয়ে বললাম। হঠাৎ আমাদের দরজার কলিং বেল বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। বেশ জোরে জোরে। মা, আমার ভয় লাগছে। রাহুল আমার কাছে এসে দাঁড়াল। আমিও ঘাবড়ে গিয়েছিলাম। তোর বাবা তো ঘুমিয়ে আছেন। প্রিয়াও ঘুমাচ্ছে। আমরা কি করব? রাহুল সাহস করে বলল, মা চল আমরা নিচে গিয়ে দেখি কে এসেছে। তবে দরজা খুলব না। জানালা দিয়ে দেখব। আমরা দুজনে চুপি চুপি ছাদ থেকে নিচে নামলাম। বেল তখনও বাজছিল। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। নিচে এসে আমরা জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। দেখলাম একজন লোক আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো পোশাক, মাথায় একটা ক্যাপ। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মা, ওই লোকটাকে? রাহুল ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি চিনতে পারছি না গো, আমি উত্তর দিলাম। হঠাৎ সেই লোকটা আমাদের জানালার দিকে তাকাল। মনে হলো যেন সে আমাদের দেখতে পেয়েছে। তারপর সে একটা কাগজ বের করে আমাদের গেটে রেখে দিল এবং দ্রুত চলে গেল। মা, সে একটা কাগজ রেখে গেছে। রাহুল বলল। দেখি কি লিখেছে। আমি বললাম। আমরা গেট খুলে সেই কাগজটা নিয়ে এলাম। কাগজে লেখা ছিল, আপনাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। আগামীকাল রাতে আমরা সেটা নিয়ে যাব। বাধা দিলে বিপদ হবে। এই চিঠি পড়ে আমার পুরো শরীর কাঁপতে লাগল। রাহুল, এটা কি? রাহুল চিঠিটা আবার পড়ল। মা, মনে হয় কোনো চোরের দল আমাদের বাড়িতে চুরি করতে আসতে চায়। কিন্তু গুপ্তধন মানে কি? আমি তো জানি না আমাদের বাড়িতে কোনো গুপ্তধন আছে। আমি বললাম। এমন সময় আমাদের পেছন থেকে একটা গলার আওয়াজ এলো। কি হয়েছে? তোরা এত রাতে এখানে কি করছিস? আমরা পেছনে তাকিয়ে দেখি সুদীপ দাঁড়িয়ে আছে। বেলের আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। দেখো এই চিঠিটা। আমি সুদীপকে চিঠিটা দিলাম। সুদীপ চিঠিটা পড়ে গম্ভীর হয়ে গেল। এটা কে দিয়ে গেল? একজন অচেনা লোক। কালো পোশাক পরা। রাহুল বলল। সুদীপ চিন্তিত মুখে বলল, আমার মনে হয় এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। গুপ্তধনের কথা বলা মানে এরা কিছু জানে যেটা আমরা জানি না। কিন্তু আমাদের বাড়িতে কি গুপ্তধন থাকতে পারে? আমি জিজ্ঞেস করলাম। সুদীপ একটু ভেবে বলল, মিতালি, তুই কি জানিস আমার দাদার কথা? আমার দাদা রণবীর দাস একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ব্রিটিশ আমলে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই কথা শুনে আমি অবাক হলাম। তুমি এই কথা আগে বলনি। আমিও বিস্তারিত জানি না। আমার বাবা আমাকে খুব একটা বলেননি। কিন্তু শুনেছি দাদা কিছু গোপনীয় জিনিস এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। রাহুল উৎসাহিত হয়ে বলল, সেগুলো কি? সেটাই তো জানি না। হতে পারে কোনো গুরুত্বপূর্ণ দলিল অথবা কোনো মূল্যবান জিনিস। সুদীপ বলল। আমি বললাম, তাহলে কি করব? কাল রাতে যদি সত্যিই কেউ আসে? সুদীপ দৃঢ় গলায় বলল, আমরা পুলিশকে খবর দেব। আর আমাদেরও প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগে আমরা কি খুঁজে দেখতে পারি না যে সত্যিই কোনো গুপ্তধন আছে কিনা? রাহুল প্রস্তাব দিল। সুদীপ মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটা ভালো প্রস্তাব। কাল সকালে আমরা পুরো বাড়ি খুঁজে দেখব। পরের দিন সকালে আমরা সবাই মিলে বাড়ির প্রতিটি কোণ খুঁজতে শুরু করলাম। প্রিয়াকে আমরা সবকিছু বলিনি, শুধু বলেছিলাম যে আমরা বাড়ি পরিষ্কার করছি। আমরা প্রথমে নিচের তলায় খুঁজলাম। তারপর উপরের তলায়। কিন্তু কিছুই পেলাম না।
দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না। হয়তো আমরা ভুল জায়গায় খুঁজছি, সুদীপ বলল। রাহুল বলল, বাবা, আমাদের বাড়ির কোনো গোপন ঘর বা কোনো লুকানো জায়গা আছে কি? সুদীপ ভেবে বলল, আমার মনে নেই। তবে একটা কথা, আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর যখন গড়া হয়েছিল তখন আমার দাদা নিজেই তদারকি করেছিলেন গু। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে হতে পারে বাড়ির নিচে কোনো গোপন জায়গা আছে কি, সুদীপ বলল। আমরা সবাই একসাথে বাড়ির চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ রাহুল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। বাবা, দেখো, এই দেওয়ালে একটা অংশ কেমন যেন ভিন্ন রঙের গু। আমরা সবাই দেখলাম। সত্যিই দেওয়ালের একটা অংশ বাকি অংশের চেয়ে একটু ভিন্ন রঙের। সুদীপ দেওয়ালে হাত দিয়ে ধাক্কা দিল। শব্দ শুনে মনে হলো সেই অংশটা ফাঁপা। এখানে কিছু আছে, সুদীপ বলল। আমরা একটা হাতুড়ি এনে সেই দেওয়ালের অংশটা ভাঙলাম। দেখলাম একটা ছোট গুহার মতো জায়গা। সেখানে একটা পুরানো কাঠের বাক্স রাখা আছে। রাহুল উৎসাহিত হয়ে বলল, এটাই নিশ্চয়ই সেই গুপ্তধন গু। আমরা বাক্সটা বের করে নিয়ে এলাম। বাক্সটা বেশ ভারী ছিল। সুদীপ বাক্সটা খুলল। বাক্সের ভেতরে ছিল কিছু পুরানো দলিল, কিছু সোনার গয়না এবং কিছু মূল্যবান পাথর। আর একটা চিঠি। সুদীপ চিঠিটা খুলে পড়ল। এটা আমার দাদার লেখা। তিনি লিখেছেন যে এই সম্পদগুলো স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রহ করেছিলেন। কিন্তু স্বাধীনতার আগেই তাকে লুকিয়ে রাখতে হয়েছিল। তিনি চেয়েছিলেন তার পরবর্তী প্রজন্ম এগুলো দেশের কল্যাণে ব্যবহার করুক। আমি বললাম, তাহলে এই সম্পদের কথা কিভাবে অন্য কেউ জানতে পারল? সুদীপ গম্ভীর হয়ে বলল, হতে পারে কেউ দাদার কোনো পুরানো সহযোগী। অথবা কেউ গবেষণা করে জেনেছে গি। রাহুল বলল, এখন কি করব? রাতে তো ওরা আসবে গু। সুদীপ বলল, আমি পুলিশকে ফোন দিচ্ছি গু। সুদীপ পুলিশকে ফোন করে সবকিছু জানাল। পুলিশ বলল তারা রাতে আমাদের বাড়ির কাছে অবস্থান নেবে। সন্ধ্যার পর আমরা সবাই ঘরের ভেতরে ছিলাম। বাক্সটা আমরা আবার সেই গোপন জায়গা রেখে দিয়েছিলাম। কিন্তু পুলিশকে সব বলে দিয়েছিলাম। রাত প্রায় 12টার দিকে আমরা শুনতে পেলাম কিছু আওয়াজ। বাইরে কয়েকটা গাড়ি দাঁড়াল। তারপর কয়েকজন লোক আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে লাগল। আমরা সবাই জানালার পর্দার আড়াল থেকে দেখছিলাম। মোট 5 জন লোক। তাদের সবার পরনে কালো পোশাক, মুখে মাস্ক। মিতালি, তুই আর বাচ্চারা উপরে চলে যা। আমি নিচেই থাকি, সুদীপ বলল। কিন্তু রাহুল বলল, না বাবা, আমি তোমার সাথে থাকব। এমন সময় আমাদের গেটে ধাক্কাধাক্কি শুরু হল। মনে হলো ওরা গেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করছে। হঠাৎ বাইরে থেকে একটা জোর আওয়াজ এলো। পুলিশ! হাত তুলে দাঁড়াও! তারপরই বাইরে হইচই শুরু হয়ে গেল। দৌড়াদৌড়ি, চিৎকার, গাড়ির শব্দ। আমরা জানালা দিয়ে দেখলাম পুলিশ এসে পৌঁছেছে। চোরদের কয়েকজনকে ধরে ফেলেছে, কয়েকজন পালিয়ে গেছে। একটু পরে পুলিশের একজন অফিসার আমাদের দরজায় কড়া নাড়ল। আমরা পুলিশ। দরজা খুলুন। আমরা দরজা খুলে দিলাম। পুলিশ অফিসার বলল, আপনারা নিরাপদ। আমরা 3 জন চোরকে গ্রেপ্তার করেছি। বাকিরা পালিয়ে গেছে গি। এরা কারা? সুদীপ জিজ্ঞেস করল। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা একটা পুরাতত্ত্ব চোরাকারবারি চক্রের সদস্য। আপনার দাদার সম্পর্কে তারা গবেষণা করে জেনেছিল যে এই বাড়িতে মূল্যবান ঐতিহাসিক বস্তু লুকানো আছে গি। আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে? পুলিশ অফিসার বলল, আপনারা যে সম্পদ পেয়েছেন সেটা সরকারের কাছে জমা দেওয়া উচিত। এটা জাতীয় ঐতিহ্যের অংশও। সুদীপ বলল, আমরা তাই করব। আমার দাদাও চেয়েছিলেন এটা দেশের কল্যাণে ব্যবহার হোক। পুলিশ চলে যাওয়ার পর আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাহুল বলল, মা, এত বড় একটা রহস্য আমাদের নিজের বাড়িতেই লুকানো ছিল। হ্যাঁ, কে জানত? আমি বললাম। পরের দিন আমরা সেই সম্পদগুলো জাদুঘরে জমা দিলাম। জাদুঘরের কর্মকর্তারা বলল যে এগুলো অত্যন্ত মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। আমার শ্বশুরমশাই রণবীর দাসের নাম একটা প্রদর্শনী তালিকায় যোগ করা হল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও অবাক করা ব্যাপার বাকি ছিল। কয়েকদিন পর একজন বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এলেন। তিনি বলল তার নাম প্রফেসর অমিতাভ সেন। তিনি একজন ইতিহাসবিদ। আমি রণবীর দাসের ব্যাপারে গবেষণা করছি, তিনি বলল। আপনারা যে সম্পদ পেয়েছেন সেটার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জড়িত আছে গু। কী রকম? সুদীপ জিজ্ঞেস করল। রণবীর দাস শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না।
তিনি একজন গোপন কোড বিশেষজ্ঞও ছিলেন। ব্রিটিশদের গোপন বার্তাগুলো তিনি ডিকোড করতেন। এই কথা শুনে আমরা সবাই অবাক হলাম। প্রফেসর সেন আরও বলল, আমার গবেষণা অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ কোড তৈরি করেছিলেন যেটা দিয়ে একটা বিশাল গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। রাহুল উৎসাহিত হয়ে বলল, সেই কোডটা কোথায়? আমার ধারণা সেই কোডটা এই বাড়িতেই কোথাও লুকানো আছে। প্রফেসর সেন বলল। আমরা আবারও খুঁজতে শুরু করলাম। এবার আরও সাতনে। প্রফেসর সেনের সাহায্যে আমরা বাড়ির প্রতিটি ইঞ্চি খুঁজলাম। অবশেষে রাহুল পুরানো একটা বইয়ের পাতায় অদ্ভুত কিছু চিহ্ন খুঁজে পেল। দেখো এখানে কিছু আঁকায় কি আছে। প্রফেসর সেন দেখে বলল, এটাই সেই কোড। এটা একটা ম্যাপ। এই ম্যাপ অনুসরণ করলে আরও বড় একটা গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। ম্যাপ অনুসরণ করে আমরা ঢাকার বাইরে একটা পুরানো মন্দিরে গেলাম। সেখানে খুঁজে পেলাম আরও একটা গুপ্ত কক্ষ। সেই কক্ষে ছিল প্রচুর সোনা, রূপা, মূল্যবান পাথর এবং প্রাচীন কয়েন। এই সব সম্পদও আমরা সরকারের কাছে জমা দিলাম। সরকার আমাদের পরিবারকে একটা সম্মাননা দিল এবং আমাদের আর্থিক সহায়তাও দিল। প্রফেসর সেন বলল, রণবীর দাস সত্যিই একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি শুধু দেশের জন্য লড়াই করেননি, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ব্যবস্থা করে গেছেন। এই পুরো ঘটনার পর আমাদের জীবনযাত্রা অনেক বদলে গেল। রাহুল ইতিহাস নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। প্রিয়াও ইতিহাসে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল আমাদের পারিবারিক বন্ধনে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আরও কাছাকাছি এসেছি। রাহুল এখন আর বলে না যে সে আমাকে বিয়ে করবে। সে বুঝতে পেরেছে যে মায়ের সাথে ছেলের সম্পর্ক আর সব সম্পর্কের চেয়ে আলাদা এবং পবিত্র। তার এখন একটা নতুন স্বপ্ন, সে একজন ইতিহাসবিদ হয়ে দেশের ঐতিহ্য রক্ষা করবে। কয়েক মাস পর রাহুল তার কলেজে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করল। মেয়েটির নাম তনুশ্রী। ও ইতিহাস নিয়ে পড়ে। ও আমাদের বাড়িতে এসেছিল এবং আমাদের পুরো অভিজ্ঞতার কথা শুনে মুগ্ধ হয়েছিল। রাহুল এখন তনুশ্রীর সাথে অনেক সময় কাটায়। তারা দুজনে মিলে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে বেড়ায়। আমি দেখে খুব খুশি হই। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি তনুশ্রীকে বিয়ে করতে চাই। আমি হেসে বললাম, তাই নাকি? তাহলে তো আমার আরেকটা মেয়ে পাবো। হ্যাঁ মা। তুমি ওকে পছন্দ করো তো? খুবই পছন্দ করি। ও খুব ভালো মেয়ে। এইভাবে আমাদের পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার প্রস্তুতি শুরু হল। সুদীপ একদিন বলল, মিতালি, আমাদের যে এত বড় একটা রহস্য ঘরেই লুকানো ছিল সেটা ভাবতেই অবাক লাগে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের পরিবার আরও মজবুত হয়েছে। প্রিয়াও বলল, দিদি, আমিও বড় হয়ে ইতিহাসবিদ হব। অবশ্যই পারবি। আমি তাকে উৎসাহ দিলাম। আজ যখন আমি সেই রাতের কথা মনে করি, যখন রাহুল ছাদে আমার কাছে তার মনের কথা বলেছিল, তখন মনে হয় সেই রাতটাই আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তনের সূচনা করেছিল। রাহুলের সেই কথাগুলো আসলে একটা যুবকের বিভ্রান্তি ছিল। সে তার মায়ের প্রতি ভালোবাসা আর একটা নারীর প্রতি আকর্ষণের মধ্যে গুলিয়ে ফেলেছিল। কিন্তু সময়ের সাথে সে বুঝতে পেরেছে যে মায়ের ভালোবাসা সবচেয়ে পবিত্র এবং নিঃস্বার্থ। এখন আমাদের বাড়িতে নিয়মিত প্রফেসর সেন আসেন। উনি রণবীর দাসের জীবনী লিখছেন। রাহুল আর তনুশ্রী তাকে সাহায্য করে। আমাদের বাড়িটাও এখন একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। মাঝে মাঝে ইতিহাসের ছাত্রছাত্রীরা এসে ঘুরে যায়। কিন্তু আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হল আমাদের পারিবারিক বন্ধন। তনুশ্রী বলল, আন্টি, আপনাদের পরিবারের সাথে পরিচয় হওয়াটা আমার সৌভাগ্য। প্রিয়া বলল, বুদি, আমাদের বাড়ির রহস্যের গল্প আমার বন্ধুদের কাছে বলেছি। সবাই অবাক হয়েছে। আমি সবার দিকে তাকিয়ে ভাবলাম, জীবনটা কত অদ্ভুত। কখনো জানা যায় না কোনো পথে নিয়ে যাবে। কিন্তু পরিবার যখন একসাথে থাকে, সব বাধা অতিক্রম করা যায়। সেই রাতের পর থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন অনেক বেশি কাছাকাছি। একে অপরের সাথে মনের কথা বলি। আর সবচেয়ে বড় কথা, আমরা জানি যে পরিবারের চেয়ে বড় কোনো সম্পদ নেই। রাহুল আর তনুশ্রীর বিয়ে আগামী বছর হবে। আমি খুব আনন্দিত। আমার আরেকটা সন্তান পাব। কিন্তু আজকে যখন আমি সেই পুরো ঘটনার কথা মনে করি, একটা কথাই মনে হয়, জীবনে যত বড় রহস্য বা সমস্যাই আসুক না কেন, পরিবারের সাথে থাকলে সব সমাধান করা যায়। আর পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় গুপ্তধন।